আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ইসরায়েল ও তুরস্ক কি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে? তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। তাদের সামরিক সক্ষমতা, ভূ রাজনৈতিক অবস্থান এবং কৌশলগত মনোভাব দেশটিকে এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা সক্ষমতা ও আক্রমণের কৌশল তাকে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই দুটি শক্তিধর দেশের মধ্যে যদি কোনো সামরিক সংঘর্ষ ঘটে, তা শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিরতা ছড়িয়ে পড়বে। তাই উভয় দেশ আপাতত সংঘাত নয়, বরং কূটনৈতিক আলোচনার পথেই অগ্রসর হচ্ছে। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর নতুন সরকার ক্ষমতায় এসেছে। এই পরিবর্তনকে কেন্দ্র করে সিরিয়ায় নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়েছে। ইসরায়েল অভিযোগ করছে, সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠী এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন গোপনে শক্তি সংগ্রহ করছে, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ইসরায়েলের একটি গবেষণা কমিটি সতর্ক করেছে, সুন্নি মুসলিম শাসিত সিরিয়া ইরানের চেয়েও বড় হুমকি হয়ে উঠতে পারে। অপরদিকে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরেই সামরিকভাবে সক্রিয়। তারা একদিকে কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অপরদিকে সিরিয়ার নতুন সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করতেও সক্রিয়ভাবে কাজ করছে। তাদের অভিপ্রায় হলো একটি গণতান্ত্রিক, বেসামরিক ও এককেন্দ্রিক সিরিয়া প্রতিষ্ঠা, যেখানে পিকেকে তথা কুর্দি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো ছোট ছোট রাষ্ট্র গঠন করতে না পারে। এই প্রেক্ষাপটে ইসরায়েল তুরস্কের সংঘর্ষের সম্ভাবনা দেখা দিলেও দুই দেশেরই কৌশলগত অবস্থান থেকে এই সংঘর্ষ এড়িয়ে চলার পক্ষে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানে গোপনে আলোচনায় বসেছে ইসরায়েল ও তুরস্কের প্রতিনিধিরা। তাদের লক্ষ্য, সিরিয়ার মাটিতে কোনো ভুল বোঝাবুঝি বা সংঘর্ষ যেন না ঘটে সেই ব্যাপারে একটি চ্যানেল খোলা রাখা। দুই দেশের মধ্যে এই ধরনের সরাসরি যোগাযোগের চ্যানেল স্থাপন প্রমাণ করে উভয় পক্ষই কৌশলগতভাবে শান্তিপূর্ণ সমাধানের পথেই এগোতে চায়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো এক সাক্ষাৎকারে বলেছেন, তারা সিরিয়ার কোনো সংঘর্ষ চান না, বরং তারা একটি স্থিতিশীল সিরিয়া দেখতে চান, যেখানে কেউ কারোর জন্য হুমকি হয়ে উঠবে না। একই সঙ্গে তিনি ইসরায়েলকে সতর্ক করেছেন যে সিরিয়ায় বারবার হামলা চালানো বন্ধ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বলেছেন, ইসরায়েলের সঙ্গে তুরস্কের যদি কোনো সমস্যা হয়, তাহলে তিনি তার সমাধানে মধ্যস্থতা করতে প্রস্তুত। ট্রাম্পের মতে এরদোয়ান একজন শক্তিশালী ও বুদ্ধিমান নেতা, যিনি মধ্যপ্রাচ্যে ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে পারেন। এই বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্র গাজার বাইরে নতুন করে এই অঞ্চলে কোনো সামরিক সংঘর্ষ চায় না, বরং মধ্যস্থতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানেই আগ্রহী। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে আসছে তুরস্ক। তারা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে, সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে এবং নিজেদের জনগণের সামনে কড়া ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছে। এরপরও বাস্তবতা হলো, তুরস্ক এখনও সরাসরি সংঘাতের পথ বেছে নেয়নি। জনতুষ্টিমূলক বক্তব্য দিলেও সামরিক দৃষ্টিকোণ থেকে তারা অনেক বেশি পরিপক্ক অবস্থান নিয়েছে, কারণ তারা জানে একটি যুদ্ধ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে তাদের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ইসরায়েল মনে করে একটি খণ্ড বিখণ্ড সিরিয়া তাদের জন্য উপকারী। তারা চায় না এটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক সিরিয়া আবারও মধ্যপ্রাচ্যে মাথা তুলে দাঁড়াক। সেজন্য তারা সম্ভাব্য প্রতিপক্ষকে দুর্বল করে রাখতেই হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এটি দীর্ঘমেয়াদে তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, কারণ বিভক্ত সিরিয়া সশস্ত্র গোষ্ঠীর জন্য আদর্শ প্রজনন ভূমি হয়ে উঠবে, যা পরে ইসরায়েল সহ গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তুরস্কের পররাষ্ট্রনীতি এখন অনেক বেশি বাস্তববাদী এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষার পক্ষে। তারা নিজেরা বুঝে গেছে, সিরিয়ায় স্থিতিশীলতা তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের জন্য অপরিহার্য। একদিকে সিরিয়ার পুনর্গঠন, অন্যদিকে নিজ দেশের অভ্যন্তরে থাকা লাখ লাখ সিরীয় শরণার্থীর চাপ, এই দুই দিক সামলাতে হলে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ না হওয়াই ভালো। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার ফলে আরব অঞ্চলের যে বিষয়গুলো বেশি তাৎপর্যপূর্ণ, সেগুলো হলো ইসরায়েলি দখলদারিত্ব, গাজা গণহত্যা, ইরানের পরমাণু কর্মসূচি এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা। শত্রুদের সঙ্গে ট্রাম্পের বন্ধুসুলভ মনোভাব আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোকেও বেশ চিন্তায় ফেলেছে। বিশেষ করে রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সখ্যতা সত্যি উদ্বেগজনক। এই অবস্থায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সনদ, চুক্তি, আলোচনা বা আইনি বাধ্যবাধকতার প্রতি ট্রাম্পের তুচ্ছ তাচ্ছিল্য বা অনভিপ্রেত
বিব্রত আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। আগে ধারণা ছিল ইসরায়েলের প্রতি সবচেয়ে সহানুভূতিশীল মার্কিন প্রেসিডেন্ট হলেন বাইডেন। দেশটির সাম্রাজ্যবাদ বিস্তারে বাইডেনের চেয়ে বেশি সহায়ক আর কেউ হতে পারে না। জো বাইডেনের সময় গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা অব্যাহত রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 5 বার ভেটো দিয়েছে আমেরিকা। কিন্তু এক্ষেত্রে বাইডেনের চেয়েও কয়েক ধাপ এগিয়ে ট্রাম্প। যদিও গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন ধসে যাওয়া গাজার বাসিন্দাদের সুন্দর ভবিষ্যতের জন্যই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে গাজায় এই নির্মম ধ্বংসযজ্ঞের জন্য কারা দায়ী তা উল্লেখ করার প্রয়োজন মনে করেননি তিনি। ট্রাম্পের ভাবখানা এমন যে দ্বিতীয় মেয়াদে ডিপ স্টেটকে ভেঙে ফেলা, বিরোধীদের বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন তিনি। ইতিমধ্যে ফেডারেল আমলাতন্ত্র এবং সরকারের পরিসর ছোট করে এনেছেন ট্রাম্প। অনেক ফেডারেল এজেন্সি বন্ধ করে দিয়েছেন। অসংখ্য আমেরিকানকে চাকরিচ্যুত করে এবার তাদের গালি ও সমালোচনার মুখে পড়েছেন তিনি ও তার ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্ক। অনেক আমেরিকান ট্রাম্পের সাম্প্রতিক নীতির কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং তাকে তুলোধনা করছেন। কানাডা, মেক্সিকো, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর শুল্ক আরোপ করেও তোপের মুখে পড়েছেন তিনি। এসব শুল্ক নীতির ফলে আমেরিকায় মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে এমন আশঙ্কা করছেন খোদ ট্রাম্প প্রশাসনের লোকজনই। 2017 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদকালে 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তবে বাইডেন এসে সেটি বাতিল করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিভিন্ন মতের উপর এবং পথের মানুষকে জায়গা দিতে আমেরিকার দীর্ঘ উদারবাদী ইতিহাস রয়েছে। এটি আমাদের জাতীয় বিবেকের উপর কলঙ্ক। এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসে ট্রাম্প সেই আগের নীতি হাতে নিয়েছেন। এক নির্বাহী আদেশের মাধ্যমে তিনি প্রায় 43 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিতে মনস্থ করেছেন। দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মুসলিম রাষ্ট্রগুলো। ট্রাম্পের যে আচরণে যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলো সবচেয়ে অবাক হয়েছে তা হলো ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে তার অবস্থান। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ন্যাটো সদস্য দেশগুলো প্রতিরক্ষা বাজেট না বাড়ালে তাদের রক্ষা করবেন না, যা স্পষ্টভাবে ন্যাটো সনদের লঙ্ঘন। এই সনদের 5 নম্বর অধ্যায়ে বলা হয়েছে, ন্যাটো সদস্যগুলো একে অপরকে রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এসব কিছুর ফল হচ্ছে যুক্তরাষ্ট্রে গত 2 মাসে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে 45%। তদুপরি ইউরোপ ও ন্যাটোভুক্ত দেশগুলোর 60 থেকে 88% নাগরিক মনে করেন ট্রাম্পের দর্শন ও নীতি শান্তির জন্য হুমকি। এটাও ভয়ঙ্কর সত্য যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার সঙ্গে মিত্রদের সম্পর্ক বিষাক্ত করে তুলেছে। এটা স্বীকৃত যে মার্কিন প্রেসিডেন্টের পদটি ঐতিহ্যগতভাবে বিশ্ব নেতা বলে বিবেচিত, কিন্তু বর্তমান ক্ষমতাসীন ট্রাম্প তার পশ্চিমা মিত্রদের দূরে সরিয়ে দিচ্ছেন, মধ্যপ্রাচ্যেও বিদায়ের ঘণ্টাধ্বনি বাজাচ্ছেন। তাই বলা চলে, ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তন বৈশ্বিক ব্যবস্থাকে এরই মধ্যে অস্থিতিশীল করে তুলেছে, আর আমেরিকা তার বৈশ্বিক নেতৃত্ব হারানো শুরু করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।